তো আমাদের গল্পটা শুরু হয় একটা রোবোটিক ল্যাবে, যেখানে আমরা ভিক্টর, নাদিয়া অ্যান্ড ক্যাথরিনকে দেখতে পাই। এরা তিনজন মিলে বেশ কয়েকদিন প্রচেষ্টার পর একটা রোবট বানিয়েছে। রোবটটা যখন মোটামুটি তৈরি হয়ে যায় তখন তার ট্রায়াল পিরিয়ড চলছিল, মানে টেস্ট করে দেখছিল যেটা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে কিনা। আর টেস্টের সময় দেখা যায় এখন ওই রোবটের মধ্যে কিছু লুপহোল রয়েছে, যার কারণে ওরা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। আর একদিন তো এক্সপেরিমেন্টের সময় রোবটটা ল্যাবে আগুনই ধরিয়ে দেয়। এই প্রজেক্টটা নিয়ে তারা 5 বছর ধরে কাজ করছে, আর এই কারণেই তারা কেউই তাদের পরিবারকে ঠিকমতো সময় দিতে পারে না। ভিক্টর আর নাদিয়ার একটা ছেলেও আছে যার নাম দিমিতি, যাকে তারা ভালোবেসে মিডিয়া নামে ডাকে। আর কাজের চাপে ঠিকমতো তারা দুইজনই মানে হাজবেন্ড ওয়াইফের কেউই বাচ্চাটাকেও দেখতে পারে না। মিডিয়া বড় হয়ে একজন লিওনার্দো দা ভিঞ্চির মতো আর্টিস্ট হতে চায়, আর এই কারণে সে চায় আর্ট স্কুলে পড়তে, কিন্তু তার বাবা মা আবার এটা চায় না। আর যেহেতু তারা ইঞ্জিনিয়ার, তাই নাদিয়া আর ভিক্টর চায় মিডিয়ার জন্য বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হয়। আর এই জন্য মিডিয়াকে তারা ম্যাথস আর ফিজিক্সের স্কুলেই ভর্তি করে দিয়েছে। এদিকে এতদিন ধরে পরিশ্রম করার পর অবশেষে তাদের রোবটটা আজকে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছিল, তাদের দিক নির্দেশনাগুলো খুব ভালোভাবেই ফলো করছিল। আর এই রোবটটার নাম দেয় তারা A112। এরপর ভিক্টর তাদের এই প্রজেক্টটাকে অ্যাপ্রুভালের জন্য নিয়ে যায়, কারণ ভিক্টর এটাকে এমনভাবে ফাংশন করেছে যে এটা মানুষকে যে কোনো বিপদে সাহায্য করতে পারবে, অর্থাৎ অ্যাজ এ রেস্কিউ রোবট হিসেবেই এটা কাজ করবে। এরপর দেখা যায় ওই রোবটটার টেস্ট শুরু হয়ে গিয়েছে। প্রথমে ছিল একটা আগুন লাগানো ট্রেনের ভেতর থেকে একজন ফেক সার্ভাইভালকে বের করে আনতে হবে, তাও আবার সুরক্ষিতভাবে। কিন্তু এখানে রোবটটা ঠিকঠাক মতো কমিউনিকেটই করতে পারছিল না। দ্বিতীয় টেস্ট ছিল একটা ভেঙে পড়া বিল্ডিং এর ভেতর থেকে মানুষদেরকে উদ্ধার করতে হবে, কিন্তু এখানেও এসে গড়বড় করে ফেলে। সেই বিল্ডিং এর স্তূপগুলো সরানোর বদলে তো সার্ভাইভালকে ডিরেকশন দিচ্ছিল কোথায় যেতে হবে আর কি। আর 3 নাম্বার টেস্টে ছিল একটা ক্রেনের নিচে থেকে মানুষদেরকে বাঁচানো। আর এখানে রোবটটা একটা বাচ্চাকে বাঁচানোর বদলে একটা বুড়ো লোককে বাঁচাতে গিয়ে সমস্তটা ঘেটে ফেলে। আর এই সব কিছু দেখে তো ডিরেক্টর তখন বলে যে আপনাদের তো এই রোবটটার থিঙ্কিং অ্যাবিলিটি আর কমিউনিকেশন পাওয়ার খুবই লো, তাই আমরা এখন এই রোবটটাকে অ্যাপ্রুভাল দিতে পারছি না। উই আর সরি। আপনারা তো ভালো করেই জানেন মানুষদেরকে বাঁচানোর জন্য সর্বপ্রথম তাদের মতো করে চিন্তা করা শিখতে হবে, যেটা আপনার রোবটের দ্বারা এখন সম্ভব নয়। আর এই সব কথা শুনে তো ভিক্টরদের অনেক খারাপ লাগে, তাদের এত দিনের পরিশ্রম কেমন যেন বৃথা হয়ে গেল। তো এরপর সে ল্যাবে ফিরে এসে তার রোবট A112কে জিজ্ঞাসা করে, তুমি এইসব কাজ কেন করেছো? তখন রোবটটা তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো টেবিলের উপর ভিক্টরের একটা ফ্যামিলি ফটো দেখে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা পরিবার মানে কি, আর সে নিজেও তার জন্য একটা পরিবার খুঁজতে চাচ্ছিল। তখন ভিক্টর তার সঙ্গে আর কোনো কথাই বলতে চায় না, কারণ আজকে সে ভিক্টরকে অনেক প্রকার ভাবেই হতাশ করেছে। এটা বলে সে ল্যাব থেকে চলে যায়। এদিকে রাতের বেলায় তো রোবটটা ল্যাবে বসে তার ফ্যামিলির সম্পর্কেই ভাবছিল। আর ঠিক তখনই ভিক্টরের ডেস্কে থাকা তার সেই ফ্যামিলি ফটোটার উপর রোবটের আবারও চোখ পড়ে। এরপর রোবটটা ছবিটা নিজের কাছে নিয়ে ল্যাব থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু দরজায় তো পাসওয়ার্ড দেওয়া ছিল, তাই সে প্রথমে বের হতে পারছিল না। তবে এরপর সে তার পাওয়ার ব্যবহার করে দরজায় একটা হোল তৈরি করে, আর সেখান থেকে বিন্দাস বেরিয়ে চলে যায়। রাস্তায় বেরিয়ে রোবটটা সবার কাছে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, আর সে তার নিজের পরিবারকেই খুঁজছিল বারবার, কিন্তু সবাই মনে করছিল যে কোনো বাচ্চা হয়তো বা কস্টিউম পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তবে তার আজগুবি কাণ্ড কারখানা দেখে তো কেউ কেউ আবার ভয়ও পাচ্ছিল, কেউ আবার তাকে ভাগাই দিচ্ছিল, আবার কেউ তাকে একজন শয়তান বলেই মনে করছিল। তাই এইবার সে আবারও ছবিটা বের করে মানে ভিক্টরের ফ্যামিলি ফটোটাকে ভালো করে স্ক্যান করে নেয়, আর তাদের বাসায় যাওয়ার রোডটাও স্ক্যানিং এর মাধ্যমে জেনে যায়। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা মিডিয়াকে দেখতে পাই সে ক্লাসে বসে ম্যাথ সলভ করার বদলে উল্টো ক্লাস টিচারেরই স্কেচ বানাচ্ছিল। এটা দেখে তো ক্লাস টিচার তাকে ওই সাবজেক্টে ফেল করিয়ে দেয়। এরপর স্কুল থেকে ভিক্টরকে ডেকে পাঠানো হয়, আর মিডিয়ার এরকম বিহেভিয়ারের জন্য ভিক্টরকে ওয়ার্নিং করে দেওয়া হয়। এই নিউজটা পেয়ে তো মিডিয়া খুব ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত স্কুল থেকে বেরিয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা তাকে এই ঘটনার কারণে অনেক বকাবকি করবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার আঙ্কেল গ্র্যান্ডের সঙ্গে মিডিয়া দেখা হয়ে যায়। সে একটা জায়গায় গার্ড হিসেবেই কাজ করে। এরপর গ্র্যান্ড তাকে তার কাজের জায়গায় মিডিয়াকে ড্রয়িং করার জন্য পারমিশন দিয়ে দেয়, আর তারপর থেকে ওই জায়গা হয়ে যায় মিডিয়ার স্টুডিও। গ্র্যান্ড তখন মিডিয়াকে বলে যে তুমি যদি বেশি ভয় পাও তাহলে কি আমি তোমার বাবার বদলে স্কুলে যাব? তখন মিডিয়া বলে যে না আঙ্কেল, দরকার নেই। আর এটা বলেই সে বাসায় ফিরে আসে। রাতের বেলায় ভিক্টর বাসায় আসে তো মিডিয়াকে অনেক বকাবকি করে। এরপরের দিনই ক্লাসে টিচার বাচ্চাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেয়, আর সেটা হলো একটা রোবট বানিয়ে ক্লাসে নিয়ে আসতে হবে। তখন ক্লাসে থাকা সবাই মিডিয়াকে নিয়ে অনেক মজা করছিল। সবাই বলছিল যে তুমি কি মোনালিসা রোবট বানিয়ে নিয়ে আসবা?
আর এগুলো শুনে তো মিটিয়া অনেক কষ্ট পায়। সে দ্রুত ওখান থেকে বাসায় ফিরে আসে। আর এদিকে দেখা যায় যে এতক্ষণে রোবটটা তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। মিটিয়া যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন এই রোবটটাকে সে দেখতে পেয়ে যায়, আর দেখেই তো প্রচুর ভয় পায়। সে দ্রুত ওয়াশরুমে এসে লুকিয়ে পড়ে। তখন রোবটটা তাকে এসে বলে যে আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি চাইলে তোমার মনের মতো করে আমার ভয়েস সিলেক্ট করতে পারো। তখন মিটিয়া বুঝতে পারে যে এই রোবটটা বোধহয় হার্মলেস না, এর সঙ্গে কথা বলাই যায়। এরপর ওই রোবটটা তাকে তার নাম বলে, অর্থাৎ A112। কিন্তু মিটিয়া তার সুন্দর একটা নাম দেয়, আর সেটা হলো রোবো। রোবট এরপর মিটিয়ার কাছে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মিটিয়া কষ্ট পেয়ে বলে যে আমার পরিবার কোনো পরিবারই নয়, আমাকে আমার মা বাবা একটুও ভালোবাসে না, এমনকি আমাকে তারা সময়ও দেয় না। আমার বাবা মা শুধু নিজেদের কাজের ব্যাপারেই চিন্তা করে, এমনকি আমাকে আর্টও করতে দেয় না। এদিকে দেখা যায় যে ভিক্টর যখন ল্যাবে গিয়ে পৌঁছায় তখন ক্যাথিয়া তাকে রোবটের পালিয়ে যাওয়ার কথাটা বলে। আর এইটা শোনা মাত্রই তো সেখানে ডিরেক্টর চলে আসে আর তাদেরকে বকা দিয়ে বলে যে তোমাদের বানানো রোবট তোমাদেরই কন্ট্রোলে নেই, সে বাইরে গিয়ে তো সবার ক্ষতি করে দেবে, এই জন্য দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে ল্যাবের ভিতর আটকে রাখো। তখন ভিক্টর বলে যে স্যার আপনি মোটেও চিন্তা করবেন না, এই রোবট কারো কোনো ক্ষতি করবে না, আমি ওকে ওইভাবে ফাংশন করিনি। কিন্তু ডিরেক্টর তার কথায় পাত্তা না দিয়ে তাদেরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায় যে যদি খুব দ্রুত রোবটটাকে খুঁজে বের করতে না পারো তাহলে আমি তোমার ল্যাবটাকেই বন্ধ করে দেব। তারপর ভিক্টর যখন তার টেবিলে বসে তখন দেখতে পায় যে সেখানে তাদের সে ফ্যামিলি ফটোটা নেই। তাই হঠাৎ করে তার সন্দেহ হয় যে রোবটটা তার বাড়িতে চলে গেল নাকি। তাই সে দ্রুত বাসার দিকে রওনা দেয়। আর এদিকে ঘরে বসে তো মিটিয়ার রোবো বেশ এনজয় করে টিভি দেখছিল। তখন কলিং বেল বাজতেই মিটিয়া রোবোকে বলে যে তুমি গিয়ে লুকিয়ে পড়ো। আর ভিক্টর এসে তো সব জায়গায় রোবটটাকে খোঁজে, কিন্তু মিটিয়া বুঝতে পেরে যায় যে এই রোবটটাকে তাদের বাসায় রাখা সেফ নয়। তাই এইবার সে রোবোকে নিয়ে চলে আসে তার সেই স্টুডিওতে, মানে গ্র্যান্ডের জায়গায়। তো মিটিয়া এরপর রোবোকে তার আঁকার সব ছবিগুলো দেখায়, কিন্তু রোবো তো আর এইসব আর্টের মানে বোঝে না। তখন মিটিয়া তাকে বলে যে আর্ট হলো পৃথিবীর সব থেকে সুন্দরতম একটা জিনিস। এরপর রাতে ডিনার টেবিলে নাদিয়া আর ভিক্টর তাদের রোবট সম্পর্কে আলোচনা করছিল। মিটিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে পাপা, কিছু হারিয়ে গিয়েছে? ভিক্টর তখন বলে যে আমাদের বানানো একটা রোবট গতকাল থেকেই খুঁজে পাচ্ছি না, আর যদি রোবটটাকে আমরা দ্রুত খুঁজে না পাই তাহলে ডিরেক্টর আমাদের ল্যাবটাকেই বন্ধ করে দেবে। তখন মিটিয়া বলে যে আর যদি তোমরা খুব দ্রুত রোবটটাকে পেয়ে যাও তখন কি করবে? তখন ভিক্টর বলে যে আমাদের ভুলগুলোকে শুধরে নেব আর নতুন একটা প্রজেক্টও বানাবো, আর এই রোবটটাকে ডিস্ট্রয় করে দেব যাতে করে ওর দ্বারা কারো কোনো ক্ষতি না হয়। এটা শুনেই তো মিটিয়া তখন তার রোবটের সম্পর্কে আর কিছুই বলে না, কারণ সে কোনোভাবে চায় না যে রোবটকে ডিস্ট্রয় করা হোক। তো এর পরের দিন যখন মিটিয়া স্কুলে যায় তখন দেখা যায় যে তার ক্লাসে অ্যানহেল নামের একটা দুষ্টু ছেলে সব সময় মিটিয়াকে বুলি করত। আর আজকে তো সে সব মাত্রায় ছাড়িয়ে গিয়েছে। সে একটা ছোট্ট রোবট বের করে ওটাকে টিচারের পায়ের কাছেই দিয়ে দেয়, আর রোবটের রিমোটটা রেখে দেয় মিটিয়ার ব্যাগে। আর এটা যখন ক্লাস টিচার বুঝতে পারে যে তো মিটিয়াকে দুষ্টুমি করার কারণে ক্লাস থেকেই বের করে দেয়, তাই মিটিয়াও মন খারাপ করে আবার তার স্টুডিওতে চলে আসে। অন্যদিকে ডিরেক্টর তো এবার পুলিশ লাগিয়ে দিয়েছে রোবটটাকে খুঁজতে। সে পুলিশদেরকে বলে যে ওটা খুবই ডেঞ্জারাস একটা রোবট, খুব দ্রুত ওটাকে খুঁজে বের করতে হবে, যে কোনো সময় রোবটটা যে কারো ক্ষতি করে দিতে পারে। এরপর ওই সরো সমস্ত পুলিশ এমনকি আর্মিরা মিলেও রোবটটাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে স্টুডিওতে পৌঁছানোর পরে তো মিটিয়া গ্র্যান্ডের গলার আওয়াজ পাচ্ছিল, তাই সে ভয় পেয়ে দ্রুত রোবোকে দেখতে যায়। আর উপরে গিয়ে দেখতে পায় যে রোবো তো গ্র্যান্ডের সঙ্গে বসে কার্ড খেলছে। তারা দুইজন এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে। ঠিক তখনই দরজায় এসে পুলিশ নক করে, আর তারা গ্র্যান্ডের পুরো জায়গাটাই চেক করতে যায়। তখন গ্র্যান্ড তাদেরকে মানে মিটিয়ার রোবোকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে বলে। এই রোবটের তো অনেক ক্ষমতা ছিল, তাই সে মিটিয়াকে নিয়ে অনেক ভালোভাবেই ছাদ থেকে লাফিয়ে পালিয়ে চলে যায়। তবে এই কারণে আবার পুলিশ তাদের পিছু করতে শুরু করে, মানে পুলিশ এখন জেনে গেছে যে ওই রোবটটা এখানেই ছিল। পুরো শহর তো আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে রোবট পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে গিয়েছে, কিন্তু তার সঙ্গে একটা বাচ্চাও আছে। সবাই মনে করছিল যে মিটিয়াকে হয়তো বা রোবট কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এদিকে মিটিয়া আর রোবটও পুলিশের কাছ থেকে বেঁচে একটা কনস্ট্রাকশন সাইডে এসে লুকিয়ে পড়ে। তারা দুইজন এই নিউজগুলো শুনে তো অনেক হতাশ হয়ে পড়ে। মিটিয়া তখন বলে যে তুমি এসবে কান দিও না, তুমি অনেক ভালো একটা রোবট। রোবটও খুশিয়ে বলে যে হ্যাঁ আমি একটা পারফেক্ট গাই। এদিকে রাতের বেলায় ফাঁকা জায়গায় থাকার কারণে তো মিটিয়ার অনেক ঠান্ডা লাগছিল। তখন রোবট তার নিজের শরীর থেকে একটা শীট বের করে দিয়ে মিটিয়াকে পেঁচিয়ে রাখে, আর সেখানে আগুনও ধরিয়ে দেয় যাতে করে তাদের একটু গরম লাগে। তখন এই রোবটটা আবার একটু মজা করে বলে যে এটা কিভাবে সম্ভব, মানুষদের মতো তো ইমপারফেক্ট কেউ আমার মতো তো পারফেক্ট একটা জিনিস কিভাবে বানিয়ে ফেললো। তো এগুলো শুনে তো মিটিয়া বেশ আপসেট হয়ে পড়ে, আর অনেকটা রাত হয়ে যাবার কারণে তার মা বাবার জন্য অনেক খারাপ লাগছিল। এটা দেখে রোবট বলে যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি, কিন্তু মিটিয়া বলে যে না, ওখানে গেলেই আমরা দুইজন ধরা পড়ে যাব। এদিকে বাসায় তো নাদিয়া আর ভিক্টর দুজনেই মিটিয়ার জন্য অনেক চিন্তা করছিল। তখন নাদিয়া বলে যে আমার মনে হচ্ছে রোবটটা মিটিয়ার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে, তারা দুইজনে মিলে হয়তো বা একসঙ্গে পালিয়েছে। কিন্তু ভিক্টর তার কথা মানে না, সে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, একটা রোবট আর একটা মানুষ কিভাবে বন্ধু হতে পারে?
এদিকে সকালে যখন মিটিয়ার ঘুম ভাঙে তখন সে রোবটটাকে বলে যে আমি স্বপ্নে দেখেছি যে আমরা দুইজনে ধরা পড়ে গিয়েছি, কারণ তোমাকে যে দেখবে সেই তো চিনে ফেলবে। এটা শুনে রোবটটা বলে যে তুমি তো ভালো কথা বলেছো, তাহলে আমার অবশ্যই ছদ্মবেশ ধরা উচিত। এরপর রোবট ওই বিল্ডিং থেকে অন্য একটা জায়গায় চলে আসে, কারণ তাদের কাছে এই জায়গাটাও সেফ বলে মনে হচ্ছিল না। তাদের এখন প্ল্যান হলো তারা সবার আগে রোবটটার জন্য একটা ছদ্মবেশ খুঁজবে, আর তারপর এখান থেকে অনেকটা দূর পালিয়ে যাবে, যাতে করে পুলিশ তাদের আর নাগাল না পায়। আর এটার মাধ্যমে তারা পুরো দুনিয়াকে প্রমাণ করতে পারবে যে এই রোবটটা কোনো মানুষের ক্ষতি করবে না। সেখান থেকে পালিয়ে এরপর ওরা একটা পার্কে চলে আসে, যেখানে মিটিয়া রোবটটাকে একটা গাছের পেছনে লুকিয়ে থাকতে বলে, আর মিটিয়া চলে যায় একটা সার্কাস বাসের ভেতরে, যাতে করে সেখান থেকে রোবটের জন্য একটা ড্রেস চুরি করতে পারে। কিন্তু পোশাক চুরি করার আগে সে একটা জোকারের কাছে ধরা পড়ে যায়। তখন মিটিয়া বলে যে আমি আমার বন্ধুর জন্য একটা কাপড় নিতে এসেছিলাম। এটা শুনে তারা মিটিয়াকে আর কিছু বলে না, তারা সুন্দর একটা ক্লাউন পোশাক মিটিয়াকে দিয়ে দেয়। মিটিয়া এবার সেটা রোবটটাকে পরিয়ে সেখান থেকে তারা দুইজন মিলে খুব স্বাচ্ছন্দ্যেই বেরিয়ে আসে। এরপর মিটিয়া রোবটকে বলে যে তুমি কিছুক্ষণ এখানেই বসো, আমি টিকিট নিয়ে আসি আমাদের জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে মিটিয়ার ক্লাসমেট অ্যান্টন আর অলগা চলে আসে। অ্যান্টন তখন মিটিয়াকে বলে যে তুমি এখানে, পুরো শহরের মানুষ তোমাকে খুঁজে বেড়াচ্ছে, আর তুমি এর সঙ্গে এখানে কি করছো। মিটিয়ার পর তাদের দুইজনকে রোবট সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা হঠাৎ করে এমন একটা রোবট দেখে তো দুইজন অনেক ভয় পেয়ে যায়। মিডিয়া তখন বলে যে আরে আরে ভয় পেও না, তোমাদেরও কিছুই করবে না, ও আমার অনেক ভালো একটা বন্ধু, আর ও আমাকে কিডন্যাপও করেনি, আমি ওর সঙ্গে স্বেচ্ছায় চলে এসেছি। তো এরপর মিটিয়া বলে যে তোমরা দুজনে একটু রোবর কাছে বসো, আমি টিকিট নিয়ে আসি। এটা বলে এসে চলে যায়। তখন অ্যান্টন রোবর কাছে জিজ্ঞাসা করে যে তুমিও তো উঁচু দালান থেকে কিভাবে লাফ দিয়েছিলে। তখন রোবো বলে যে আমার মধ্যে অনেক উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার ফাংশন করা আছে, তাই সবকিছুই আমি পারি। তখন অ্যান্টন বলে যে ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু জাম্প করে দেখাও তো। আর এটা শুনে রোবটটা তখন ওখান থেকে জাম্প করে, আর তখন আবার অ্যান্টনেটা তার ফোনে ভিডিও রেকর্ড করে রাখে, আর সঙ্গে সঙ্গে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে করে সে রাতারাতি ভাইরাল হতে পারে আর কি। অলগা তখন তাকে এইসব করতে মানা করে, কিন্তু অ্যান্টন তো কারো কোনো কথাই শোনে না। আর ওই ভাইরাল হওয়া ভিডিওটা ডিরেক্টর পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যায়, আর সে পুরো টিম নিয়ে ভিক্টরের বাসায় পৌঁছে যায়। এরপর তো সঙ্গে সঙ্গে তারা ভিক্টরের ল্যাপটপ বন্ধ করে দেয়, যাতে করে সে আর এরকম কোনো প্রজেক্ট বানাতে না পারে। ভিক্টরের তো অনেক মন খারাপ হয়ে যায়। এরপর সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ল্যাব থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার কাছে পুলিশের কল আসে, আর জানায় যে আমরা মিডিয়ার খোঁজ পেয়েছি। আসলে মিডিয়া যখন টিকিট আনতে যাচ্ছিল তখন রাস্তায় পুলিশ তাকে দেখে ফেলে, আর তাকে সঙ্গে করেই নিয়ে আসে। পুলিশ তাকে বারবার রোবটটা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মিডিয়া তাদেরকে কিছুই বলে না। তখনই সেখানে ভিক্টর চলে আসে, আর তাকে দেখেই জড়িয়ে ধরে। এরপর পুলিশের কাছ থেকে সে তার ছেলেকে বাড়িতে নিয়ে আসে। বাসায় ফিরে আসার পর তো ভিক্টর মিডিয়ার কাছে সবকিছু জিজ্ঞাসা করে, আর এইবার মিডিয়া সব সত্যি সত্যি বলে দেয়। কিন্তু ভিক্টরের এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে রোবট মিডিয়ার বন্ধু হয়ে গিয়েছে। সে বারবার বলছিল যে ওই রোবটটা তো ঠিকঠাক ভাবে কমিউনিকেটই করতে পারে না, আর এই জন্য ওকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে সে তোমার কথাবার্তাগুলো কিভাবে শুনেছে, আর তোমরা একসঙ্গে এবার থাকছো কিভাবে। মিডিয়া তখন বলে যে আমি তো ওকে কোনো অর্ডার করিনি, আমরা দুজন তো বন্ধু ছিলাম, তাই একসঙ্গে সমস্ত সিচুয়েশনই হ্যান্ডেল করেছি। ভিক্টর তো মিডিয়ার কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না, তাই মিডিয়া এবার তাকে নিয়ে যায় সরাসরি দেখানোর জন্য। মিডিয়ার পর ভিক্টরকে সেই পার্কে নিয়ে আসে, যেখানে সে তার বন্ধুদের সঙ্গে রোবোকে বসিয়ে রেখে এসেছিল। এরপর যখনই তার রোবট সামনে আসে তখন রোবটও তাদেরকে দেখে প্রথমে গ্রিটিংস জানায়। ভিক্টর তখন সবাইকে বলে যে এখন আমাদের সবার উচিত এখান থেকে চলে যাওয়া, আর রোবটকে বলে যে A112 আমি তোমাকে অর্ডার করছি, আমার সাথে চলো। কিন্তু রোবটটা বলে যে আমি A112 নই, আমার নাম রোবো, আর আমি কারো অর্ডার ফলো করি না। ভিক্টর তখন এটা দেখে তো পুরোপুরি অবাক হয়ে যায়, আর বুঝতে পারে যে মিডিয়া তাকে যা বলেছিল সবই সত্যি। এরপর তারা সবাই যখন বাসার দিকে ফিরছিল ঠিক সেই সময় জেনারেল পুলিশদেরকে নিয়ে ওখানে পৌঁছে যায়। ওখানে ইলেকট্রোম্যাগনেটিক একটা যন্ত্র নিয়ে আসে, যাতে করে রোবোকে তারা একবারে ধ্বংস করে দিতে পারে। এটা দেখে তো তারা সবাই ওখান থেকে পালিয়ে যায়, আর একটা ফাঁকা জায়গায় চলে আসে। এদিকে পুলিশ তো তাদের পুরো চারদিক থেকেই ঘিরে ফেলেছে, আর বারবার মাইকে বলছিল যে রোবটটাকে আমাদের কাছে দিয়ে দাও। কিন্তু তারা যখন পুলিশদের কথা না শুনে তখন পুলিশরা ফায়ার করা শুরু করে। আর এদিকে রোবো তো ওদের পজিশনগুলো আগে থেকেই বুঝতে পারছিল, তাই সবাইকে ওখান থেকে সেফলি বের করছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে অনেক জোরে বাতাসের কারণে উপর থেকে বেশ বড় একটা কন্টেইনার নিচেই পড়তে যাচ্ছিল। ঠিক তখনই রোবটটা এসে কন্টেইনারটাকে আটকে দেয়, আর সবাইকে এই যাত্রার মতো প্রাণে বাঁচিয়ে নেয়। তবে এই কন্টেইনারটা এতটাই ভারী ছিল যে রোবটটা তা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারছিল না। কিছুক্ষণ পরে দেখা যায় যে রোবটের নিচে থেকে ক্রাশ হওয়া শুরু করেছে। এদিকে জেনারেল তো এটা দেখে অনেক অবাক হচ্ছিল যে রোবটটা কিছুদিন আগে ঠিকমতো কাজ করতে পারতো না, এমনকি কমিউনিকেটও করতে পারতো না, সে আজকে সবাইকেই বাঁচিয়ে নিয়েছে। আর এই সবকিছু দেখে সে এটা মেনে নেয় যে আসলে এই রোবটটা একটা রেস্কিউ রোবট। কিন্তু এখন তো আর এসব বলে কোনো লাভ নেই, কারণ এই কন্টেইনারের ভারে অলরেডি রোবটটা ভেঙে গিয়েছে। কন্টেইনার ওঠানোর পর রোবটের এই অবস্থা দেখে তো মিডিয়া কান্নায় ভেঙে পড়ে।
কিন্তু একটু পরে দেখা যায় যে হঠাৎ করে রোবটটা মিডিয়াকে ডাক দেয় আর আস্তে আস্তে উঠে বসে। এটা দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়, মানে রোবটের সিস্টেমটা পুরোপুরি শাটডাউন হয়ে যায়নি। এরপরে তো সরকার থেকে আবারও ভিক্টরের ওই ল্যাবটা ওপেন করে দেওয়া হয় আর সেই রোবটটাকে একদম পারফেক্টলি তৈরি করে ফেলে। আর মিডিয়াকেও তার স্কুল চেঞ্জ করে একটা আর্ট স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এখন এই রোবটটাকে নিয়ে তারা বেশ সুখে শান্তিতেই আছে, মানে এই রোবটটাও আলটিমেটলি এখন তার একটা ফ্যামিলি খুঁজে পেয়েছে। আর আমাদের আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদ থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।